আজকে এত সুন্দর খুশির খবর, এত সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ায়, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আজকে সুদীপা তার নিজের মনের কথাটা বলে দিল আদিত্যকে। হ্যাঁ বন্ধুরা, আজকে সুদীপা নিজের মনের পুরো কথাটাই বলে দিল আদিত্যকে। আমি আপনাকে ভালোবাসি আদিত্য, আমি আপনাকে ভালোবাসি। এবং তার পরবর্তী মুহূর্তে আরও যে ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু দেখলে তোমরা চমকে উঠবে। সো চলো তাহলে শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে স্যারকে দেখে কিন্তু আদিত্য প্রচন্ড রিয়াক্ট করছিল। তখন সেখানে স্যারকে দেখে যখন প্রচন্ড রিয়াক্ট করছে আদিত্য, তখন সেখানে সুদীপা এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে, মিস্টার চৌধুরী আপনি থামুন, কেন বাজে বাজে কথা বলছেন, বাজে বাজে মন্তব্য করছেন, আপনি থামুন। কিন্তু আদিত্য থামতে চায় না। তখন সুদীপা সামনের দিকে এগিয়ে যায় আর আদিত্যকে টেনে নিয়ে বলতে লাগে, আমি কিন্তু কাউকে বলিনি যে আপনার কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আপনার জামাটাও চেঞ্জ করেছিলাম, আপনার প্যান্টটাও চেঞ্জ করেছিলাম। তাহলে আমি বলে দিই, আমি সবাইকে বলে দিই তাহলে। তখন আদিত্য বলতে লাগে, না 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 না, এসব বলো না, এসব বলো না, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি, ইয়ার্কি করতে চাও আমার সঙ্গে? তখন সুদীপা বলতে লাগে, না, যেটা সত্যি ঘটেছে সেটা আমি বলে দিই। তখন আদিত্য বলতে লাগে, না 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 না, এটা বলো না, এটা বলো না। তখন সুদীপা বলতে লাগে, না না বলে দিই। তখন আদিত্য সেখান থেকে একবার ছুটে বাইরে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু স্যার দাঁড়িয়েছিল। তখন সেখানে স্যার যখন জানিয়েছিল, তখন সেখানে অভ্র গিয়ে বলতে লাগে, স্যার আপনি তাহলে আসুন, আপনি তো আমাদেরকে পৌঁছে দিয়েছেন, অনেকটা হেল্প করেছেন, আপনি তাহলে চলে যান এখান থেকে। এই বলে তখন স্যার সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা একেবারে মুখ টিপে টিপে হাসছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র এগিয়ে যায়, গিয়ে উঠতে লাগে, বোন তুই কি এমন বললি রে, তুই কি এমন বললি? অত সুন্দর একটা মানে রাগে মেতে উঠেছিল যে মানুষটা, সেই মানুষটা ছটপট করতে করতে এখান থেকে বেরিয়ে গেল, কি এমন বললি? এদিকে তখন পরমা নিজের মনে মনে কিন্তু হারিয়ে যাচ্ছে অন্য জগতে। সত্যি ওদের মধ্যে কিছু একটা মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে সুদীপা কি একটা কথা বললো, ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়ে গেছে। সুদীপা কিছু একটা বললো, সঙ্গে সঙ্গে আদিত্য বুঝে গেল এবং এখান থেকে দৌড়ে পালিয়ে গেল, এখান থেকে চলে গেল। সত্যি ওদের মধ্যে কিছু সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমার আর অভ্যের মধ্যে কি সেই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে? এই 7-5 ভাবতে লাগে পরমা। আর এদিকে সুদীপা এবং আদিত্য অভ্র হাসি মুখে সামনের দিকে বেরিয়ে যায়। সুদীপা তখন বলতে লাগে, আপনি তাহলে আসুন। তখন সুদীপা সামনের দিকে যখন এগিয়ে যায়, অভ্র তখন সামনে গিয়ে বলতে লাগে, চলো আমরা চলে যাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির মধ্যে যখন বসে রয়েছে, গাড়িতে করে যখন ওরা দুজনে একসাথে যাচ্ছে, গাড়ির মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে কিন্তু সুদীপার মনে পড়তে লাগে সেই রাতের সেই মানে কি বলবো, সেই সুন্দর রহস্যময়ী ঘটনাটা তার মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দেয়। কিভাবে আদিত্য তাকে ঘুমের ঘোরের মধ্যেও কিন্তু সুদীপাকে আঁকড়ে ধরেছিল, তাকে বুকে টেনে নিয়েছিল। তাই সুদীপা বারবার মনের খাতায়, মনের পাতায় সেই সমস্ত প্রতিচ্ছবিগুলো ভাসাতে লাগে। ঠিক উল্টো দিকের আমরা দেখতে পাচ্ছি আদিত্য, সেও কিন্তু মনের খাতায়, মনের পাতায় গাড়ি চালাতে চালাতে ভাসাতে শুরু করে দেয়। স্যারের সঙ্গে সুদীপার কাটানো সেই মুহূর্তগুলো প্রচন্ড বিরক্তিকর, প্রচন্ড কষ্টের একটা সিচুয়েশন, সেটা কিন্তু আদিত্য মনে করতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য যখন এত জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে, সুদীপা বলতে লাগে, আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন বলেন তো? আরে জোরে গাড়ি চালালে পুলিশ ধরে, কিন্তু পুলিশটা যখন জোরে গাড়ি চালায় তখন কিন্তু কে কি করে? তখন আদিত্য একেবারে ব্রেকটা কষে ধরে আর বলতে লাগে, কি করতে চান বলেন তো? আমাকে আপনার দেখে মনে হয় কি আমি কি আপনার ইয়ার্কির পাত্র, তাই না? আমার সঙ্গে কি ইয়ার্কি মারতে খুব ভালো লাগছে, তাই না? তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, বা একেবারে বাচ্চা ছেলের মতো জেদি মনোভাব করছে, যেন বাচ্চা ছেলের মতো জেদি মনোভাব করছে। তো সুদীপা বলতে লাগে, কি ব্যাপার বলেন তো, আপনার কি ব্যাপারে, আপনি এত রাগ করেন কেন বলেন তো? এত রাগ করেন কিসের জন্য? কি কারণ ছিল এত রাগ করার, কি কারণ ছিল? আর ঋতব স্যারকে নিয়ে এত রাগ কিসের আপনার, আপনি কেন এত করেন বলেন তো? তখন সে আদিত্য বলতে লাগে, আমি করবো না, আমার স্ত্রীর সঙ্গে একটা অন্য কেউ, একবার এখানে একবার ওখানে, একবার হাটে মাঠে ঘাটে যেখানেই যাচ্ছে সব ঋতব স্যার, ভালো লাগে না আমার। তখন সুদীপা বলতে লাগে, ও আপনার ঋতব স্যারকে নিয়ে এত সমস্যা, তাই না? কি এমন ভাবেন আপনি? আমাকে পরিষ্কারভাবে মনে রাখুন, আপনি আমার সম্পর্কে পরিষ্কারভাবে মনে রাখুন, আমি কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন, আপনি যেটা ভাবছেন সেটা ভুল করছেন, আমি ওরকমটা নই। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না আমি সব কিছু বলতে চাই না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনি কেন রাগ করেন, আমাকে জবটা দিন দেন, কেন আপনি ওরকম করেন? তখন আদিত্য একারে মানে জ্ঞানাতে মারাতে শুরু করে দেয়, মানে তোতলামো করতে শুরু করে দেয়, না আমি আমার ইচ্ছা আমি তাই রাগ করি, আমার ইচ্ছা তাই রাগ করি। তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, ও বাবা, ইচ্ছা তাই রাগ করে। তখন সুদীপা মনের গভীরে হারিয়ে যায়। মিস্টার চৌধুরী, আপনি ওই উত্তরটা আমাকে দিন, আপনার ওই উত্তরটাই আমার কাছে অনেক বড়, আমার কাছে ওই উত্তরটা অনেকটা অধিকার রাখে, আমার জীবনটা আলোয় আলোকিত হয়ে যাবে, আপনার উত্তরটা আমার দরকার। তখন সেখানে সুদীপা আবারও প্রশ্ন করতে লাগে, মিস্টার চৌধুরী আপনি বলুন কেন এরকম করছেন, কেন আমাকে দেখলে, আমার সঙ্গে অন্য কারোর কথা দেখলে, অন্য কারোর সঙ্গে গেলে আপনার কেন এত রাগ হয়, কি কারণ ছিল আপনি আমাকে বলুন। তখন আদিত্য একবারে বিষয়টাকে এড়িয়ে যেতে শুরু করে দেয় এবং গাড়ি চালাতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
এইভাবে কিন্তু গাড়ি চালাতে চালাতে মানে হঠাৎ করে কিন্তু আদিত্য যখন বলতে লাগে, মানে বলতে যাবে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি, এরকম বলার সিচুয়েশনে কিন্তু পিছনে এসে অভ্রের গাড়িটা থামে। অভ্র বলতে লাগে আমার সেই গাড়ির টায়ারটা না পাংচার হয়ে গেছে, প্লিজ তোর গাড়িতে যদি কিছু থাকে তা টায়ারটা থাকে তো আমাকে দে না একটা। তখন আদিত্য বলতে লাগে ঠিক আছে আমি ডিকিটা খুলে দিচ্ছি তুই নিয়ে নে। তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে যা সব বেকার হয়ে গেল, কিছু একটা তো বলতে যেত মিস্টার চৌধুরী, কিন্তু সেটা শোনা হলো না, কিছু একটা হতে গিয়েও যেন শোনা হলো না। তখন তারা দুজন আবার সামনের দিকে এগিয়ে যায় এবং সুদীপা মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয় আর মনে মনে ভাবতে লাগে। আর আদিত্যর সঙ্গে বলছিল আমার প্রিয় মানুষটাকে যাদেরকে আমি আঁকড়ে ধরি তারা সবাই আমার থেকে দূরে চলে যায়, আমার বাবাকে আমি আঁকড়ে ধরেছিলাম সেই মানুষটাও আমাকে থেকে দূরে চলে গেছে, তাই আমার কিছু হারানোর নেই, আমার কিচ্ছু হারানোর নয়। এইভাবে কিন্তু তারা বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসা মাত্রই কিন্তু সেখানে দেখতে সুনন্দা এগিয়ে যায়, বলতে সুদীপা মা আমার ভালো আছো, ভালো আছো, তোর শরীরটা ঠিক আছে? তখন সেখানে বড় মা বলতে লাগে কি রে আদিত্য তোর একটা জ্ঞান গম্য বলে কিচ্ছু নেই, তুই মেয়েটা মানে এত বড় একটা ইনজিওর হলো, এত বড় একটা লাগলো আর তুই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে চলে আসছিস। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বলতে লাগে না বড় মা, তখন সুদীপা বলতে লাগে না বড় মা আপনি কিছু মনে করবেন না, আসলে আমি চলে এসেছি, আমার তো অবস্থা ভালো আছে, আমি ঠিক আছি, আর বাড়িতে আসলেই তো আমি শান্তি পাবো। তখন সুনন্দা বলতে লাগে বা খুব ভালো কথা বলেছো, আরে বাড়ির থেকে শান্তি আর কোনো জায়গায় পাওয়া যায় নাকি? এই বলে সুদীপাকে নিয়ে সবাই কিন্তু মেতে উঠেছে। আর এদিকে পরমা মনে মনে ভাবছে দেখো সুদীপাকে নিয়ে সবাই কেমন মেতে উঠেছে, সবাই যেন একটা মানে খুশির জোয়ারে হারিয়ে যাচ্ছে, আর আমি যে দাঁড়িয়ে রয়েছি আমার যেন কোনো অস্তিত্ব নেই, আমাকে যেন কেউ ভ্যালু দিচ্ছে না, আমাকে যেন কেউ গুরুত্ব দিচ্ছে না। তখন বড়মা বলতে লাগে আদিত্য তোমাকে একটা কথা বলে রাখি, আদিত্য তোমাকে একটা কথা আমি বলতে চাই, এই গায়ত্রী চৌধুরী কারোর কাছে কোনো ঋণ রাখে না, কারোর কাছে কোনো ঋণ রাখে না। তো আমি তোমাকে একটা কথা বলে যাই, আমার হয়ে তোমার বউকে বলে দিও আমি তার কাছে প্রচন্ড দুঃখিত, আমি কাউকে কখনো সরি বলি না, কিন্তু আমারই ভুলের জন্য যখন এটা হয়েছে তখন আমি তোমার বউকে বলতে চাই তুমি বউকে বলে দিও যে আমি তার কাছে দুঃখিত, আমি তার কাছে সরি বলছি। আরে এমন কথা শুনতে কিন্তু সঞ্চারীর মনটা একবারে ভেঙে চুরমার হয়ে যায়, সে কিছুই বলতে যাচ্ছে না। তখন সেখানে বড়মা বলতে লাগে আদিত্য তোমাকে একটা কথা বলতে চাই, আমি আমি আমারই ভুল ছিল, ওই মহিলাটা কুন্তলা রায়, ওকে আমি চিনতাম না, আমি আশ্রমে ফোন করে দেখলাম যে ওই নামের কেউ ছিল না ওখানে, আমাদের এত বড় একটা ভুল হলো, গায়ত্রী চৌধুরীর মতো মানুষ এত বড় একটা ভুল করলো। আর ওই মেয়েটা সত্যি সুদীপা তুমি আমার জীবনটা বাঁচিয়েছো, সুদীপা তুমি আমার জীবনটাকে বাঁচিয়েছো, তোমার কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, আমার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এই বলে বড় মা সামনের দিকে এগিয়ে এসে সুদীপার কাছে কিন্তু একেবারে হাত জোড় করে ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়ে। সুদীপা তখন মনের গভীর হারিয়ে যাচ্ছে, সত্যি বড় মা এত সুন্দর এত মহান মনের মানুষ, যে মানুষটা তাকে এতটা সম্মান এতটা গর্ব এতটা মানে গর্ব দিচ্ছে। তো বড় মা বলতে লাগে সুদীপা আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, আমি যে এই কথাটা বলছি তার মানে এই নয়, তোমাকে একটা কথা রাখতেই হবে, তুমি কি বলো আমার কথাটা তুমি রাখবে সুদীপা, তুমি বলো আমার কথাটা রাখবে? সুদীপা তখন আদিত্যের দিকে তাকাতে থাকে, তোমার মানে বড় মা বলতে লাগে তোমার আদিত্যের দিকে তাকানোর দরকার নেই, তোমাকে আমি বলছি তুমি কি আমার কথাটা রাখবে? সুদীপা সত্যি তুমি আমার জীবনটাকে বাঁচিয়ে দেয়, তোমাকে একটা কথা রাখতে হবে, তুমি বলো রাখবে কিনা? তো সুদীপা একবার ঘাটটা নেড়ে দেয়, বলতে লাগে হ্যাঁ আমি রাখবো। তখন বড় মা বলতে লাগে আজ থেকে তোমরা আর কোনোদিন ওই আউট হাউসে থাকবে না, তোমরা দুজনেই তুমি এবং আদিত্য দুজনেই কিন্তু এই বাড়িতে তোমাদের ঘরে এসে থাকবে। আর এমন কথা শুনতে কিন্তু সবার মুখে হাসি ফুটে ওঠে, সবাই হাসতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে মানে কি বলবো সুদীপা এত সুন্দর একটা মুহূর্ত পেয়ে গেছে, এত সুন্দর একটা সিচুয়েশন পেয়ে গেছে, সুদীপা তখন মনের গভীরে হারিয়ে যেতে তার বড় মাকে প্রণাম করতে যাবে, যেই না তখন বড় মা তার মানে পাটাকে সরিয়ে নেয় আর বলতে লাগে সুদীপা সবকিছু একসাথে পাওয়া যায় না, আমি তোমাকে অপছন্দ করি সেক্ষেত্রে সবকিছু একসাথে পাওয়ার চেষ্টা করো না। তখন সুদীপা কিছু একটা বলতে যায়, বড় মা বলতে লাগে আমার যা বলার সেটা বলা হয়ে গেছে, আমি তাহলে আসি। এই বলে বড় মা সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুনন্দা বলতে লাগে সুদীপা তুমি তো অসুস্থ, চলো না তুমি চলো ঘরে গিয়ে তোমাকে রেস্ট নিতে হবে। এই বলে তারা সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এদিকে পরমা মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়, সে মনে মনে ভাবতে লাগে তাহলে আমার কোনো অস্তিত্ব নেই, সুদীপাই এই বাড়িতে মাথায় করে রেখে দিয়েছে, সুদীপাকে নিয়ে কত মাতামাতি, সুদীপাকে সবাই বড় করে মহান করে দেখছে, আর আমার কোনো অস্তিত্ব নেই। সত্যি আমাকে কিছু একটা করতে হবে, আমাকে জীবনে সফল হতে হবে, আমার নিজের জন্য কিছু একটা করতে হবে। এমন সময় সেখানে সঞ্চারী এগিয়ে এসে যা নয় তাই করে বলতে লাগে পরমা তোমাকে একটা কথা বলি, পরমা তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছো আমি সেটা বুঝতে পারছি, তোমার সবকিছু কেড়ে নেবে। তখন পরমা চিৎকার করতে লাগে সঞ্চারী তুমি এখান থেকে যাও, বলছি তুমি কি বলতে চাচ্ছ বলো তো, তুমি কি বলতে চাচ্ছ? সঞ্চারী বলতে লাগে আরে সমস্যাটা তো আমার নয়, সমস্যাটা তোমার, তুমি যে এখানে দাঁড়িয়ে রয়েছো, আমি যদি খুব ভুল না ভাবি তাহলে তোমাকে একটা কথা বলে দিই, ওই সুদীপা কিন্তু তোমাকে শেষ করে দেবে, তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে তোমার কাছ থেকে, তোমাকে হারিয়ে দেবে। তখন পরমা বলতে লাগে কি কেড়ে নেবে সুদীপা আমার কাছ থেকে, কি কেড়ে নেবে বলো তো, কি কেড়ে নেবে? তখন সঞ্চারী বলতে লাগে কেড়ে নেবে মানে কি বলছো, তোমার কাছ থেকে অলরেডি কেড়ে নিয়েছে, যেমন ভাবে তোমাকে আদিত্যকে কেড়ে নিয়েছে, ও তো জানতো সবকিছু, তারপরেও আদিত্যকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। আরে একটু হলেই তো আদিত্য ওই মানুষটা তো তোমারই হতো তাই না, তোমারই হতো না? এই বলে সঞ্চারী বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা বলতে লাগে না
তুমি একটা কথা বলবে না সঞ্চারী, তুমি একটা কথা বলবে না। সুদীপা এরকম মানুষই নয়, সুদীপা আমার কোনো ক্ষতি করতে পারবে না, সুদীপা আমাকে ভালোবাসে, আমার কোনো ক্ষতি করবে না। তখন সঞ্চারী বলতে লাগে বাহ 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 বাহ, কি সুন্দর কথা বললে। আরে সুদীপা তোমার ক্ষতি অলরেডি করেই ফেলেছে, তোমার কাছ থেকে তোমার তোমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে, আরো কত কি করবে। এই বড় মার চোখে দেখো না, একেবারে মহান হয়ে গেল, একটা মানুষকে বাঁচিয়েছে, ব্যাস মহান হয়ে গেল। এই বলে সুদীপার নামে যা নয় তাই করে বলতে শুরু করে দেয় এবং তার কানে বিষ ঢেলতে শুরু করে দেয়। তখন পরমা বলতে লাগে দেখো সঞ্চারী, তুমি একটা কথা বলবে না, আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নেয়নি, ও আমার কাছ থেকে কেড়ে নেয়নি, আদিত্য নিজেই ভুল করেছে, নিজেই কিছু করেছে, নিজেই সবকিছু করেছে, আমি তো স্বইচ্ছায় বিয়েটা করেছি। এমন সময় আমরা দেখতে পাচ্ছি পিছনে এসে দাঁড়িয়েছে অভ্র এবং সে এদের কথাগুলো শুনতে শুরু করে দেয়। তখন সেখানে সঞ্চারী অভ্রকে দেখতে পায় এবং পরমাকে আবারও নাড়াতে শুরু করে দেয়, না না তোমার কাছ থেকে অভ্রকে আদিত্যকে কেড়ে নিয়েছে। তখন সেখানে সুদীপ পরমা বলতে লাগে না 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 সঞ্চারী তুমি ভুল করছো, অভ্রকে আদিত্যকে আমার কাছ থেকে সুদীপা কেড়ে নিতে পারেনি, কখনো কেড়ে নিতে পারেনি, কখনো কেড়ে নিতে পারেনি, কখনো আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। আর এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি এদিকে অভ্র একবার জ্বলে বেগুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। তখন সেখানে সঞ্চারী এগিয়ে বলতে দাদা ভাই তুমি এসে গেছো, তুমি এসে গেছো, আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলে। এই বলে সঞ্চারী সেখান থেকে একবারে খালাস হয়ে যায়, সেখান থেকে চলে যায়। আর তখন দেখতে পাচ্ছি যে অভ্র একেবারে মানে কি বলবো, সেখানে দাঁড়িয়ে থেকে সে যা মানে মূর্তি করে নিয়েছে, তাই এই কথাটা শুনতে স্বাভাবিক খারাপই লাগবে। তখন অভ্র বলতে লাগে ছি ছি পরমা, তুমি এতটা নিচে নামলে, তুমি এতটা নিচে নেমে গেছো, ছি পরমা ছি। তখন পরমা বোঝানোর চেষ্টা করে দেয় যে অভ্র তুমি দাঁড়াও, অভ্র তুমি শোনো, বোঝার চেষ্টা করো, তুমি যেমনটা শুনেছো তেমনটা নয়, বিশ্বাস করো আমাকে, বোঝার চেষ্টা করো। তখন সেখানে অভ্র বলতে লাগে তোমাকে এই বাড়িতে থাকতে দিই কি করে পরমা, তোমাকে থাকতে দিই কি করে, তোমার মনের মধ্যে এত নোংরা, এত নোংরা, ছি পরমা ছি। এই বলে অভ্র একেবারে মেঝে মানে ধুই দিয়ে দ্রুত বেগে উপরে উঠতে শুরু করে দেয়। পরমা তার পিছন পিছন ধাওয়া করতে শুরু করে দেয়, অভ্র তুমি দাঁড়াও, আমার কথাটা বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। কিন্তু অভ্র কোনো কথা শুনতে চায় না, সে একেবারে সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপাকে খাটে নিয়ে বসিয়ে দিয়েছে আদিত্য এবং তার সেবা শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে তার পিছনে একটা বালিশ দিয়ে তাকে সুন্দর করে হেলান দিয়ে দেয়, তারপরে তার পাটা আস্তে আস্তে করে কিন্তু খাটের উপরে তুলে দেয়। এমন সময় দেখতে পাচ্ছি সুদীপা আদিত্যের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে, তার ভালোবাসার জোয়ারে কিন্তু ভিড়ে যাচ্ছে। তখন সুদীপা তখন একেবারে অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে। আদিত্য তখন জিজ্ঞেস করতে লাগে কি হয়েছে সুদীপা, তুমি কি দেখছো অমন করে। তো এর পরবর্তী মুহূর্তেই আদিত্য যখন সেখান থেকে চলে যায়, বলতে লাগে সুদীপা তুমি তাহলে রেস্ট করো, আমি তাহলে আসছি। তখন সেখানে সুদীপা জিজ্ঞেস করতে মানে ডাকতে লাগে শুনুন আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আচ্ছা আপনি যে কথাগুলো শুনেছিলেন আড়িপেতে, আপনার ঋতব স্যারকে নিয়ে এত প্রশ্ন কেন বলেন তো, এত সমস্যা কেন? আপনি যেটা শুনেছিলেন আমি তার পরবর্তী সময়ে আরো অনেক কথা বলেছিলাম, সেগুলো আপনার শোনা উচিত। আমি ঋতব স্যারকে বলেছিলাম আপনি মহান, আপনি আমার চোখে মহান, আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো রকমের সমস্যা নেই, আমরা দুজনে খুব হাসি খুশিতে বিরাজ করি এবং আপনি আমার পুরো প্রত্যেকটা বিষয়ে দায় দায়িত্ব যথাযথভাবে পালন করেন, আপনার মতো করে খোঁজ এই পৃথিবীতে কেউ রাখে না, আপনি আমার সর্বতভাবে খেয়াল রাখেন। আর এমন কথা শুনতে কিন্তু সেই ভুলটা ভাঙতে শুরু করে দেয়। আদিত্য তখন একবারে খাটের উপরে বসে পড়ে আর মনে মনে কিন্তু একটা ভালো ভাবনার মধ্যে হারিয়ে যায়। এদিকে সুদীপা তখন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসে, উঠে আসে আদিত্যের কাছে, বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি কেন বলেন তো ওই মানুষটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করেন, এত ভাবনা চিন্তা করেন কেন বলেন তো, আপনার এই ভাবনা চিন্তা করতে হবে না, আপনার ভাবনা চিন্তা আর করতে হবে না, ঋতব স্যারকে নিয়ে আপনার আর ভাবনা চিন্তা করতে হবে না। তখন আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদীপার দিকে। সুদীপা তখন বলতে লাগে আমার এই মনে আর কেউ জায়গা পাবে না, আমার এই মনের মধ্যে আর কেউ জায়গা পাবে না। আর এমন কথা শুনতে কিন্তু আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, বলতে লাগে আর কেউ জায়গা পাবে না মানে আপনি কি বলতে চাইছেন, আপনি কি বোঝাতে চাইছেন, তাহলে আপনার মনের মধ্যে কে জায়গা পেয়েছে আমাকে একটু বলেন। তখন সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে, মানে তার চোখের পরিভাষায় বলে দিতে চাইছে যে মিস্টার চৌধুরী আমার মনের মধ্যে আমি আপনাকে জায়গা দিয়েছি। কিন্তু আদিত্য শোনাবাম ছাড়া বান্দানা, সে শুনতে চায়। তখন সে সুদীপার কাছে গিয়ে বলতে লাগে আপনি বলুন আপনার মনের মধ্যে কাকে জায়গা দিয়েছেন। সুদীপা তখন বলতে লাগে আমি পরে বলবো। তখন আদিত্য তাকে চেপে ধরতে শুরু করে দেয়, না আপনাকে বলতেই হবে। তখন আস্তে আস্তে করে আদিত্য তার একেবারে মুখের সন্নিকটে চলে আসে, তার মানে কাছাকাছি আসতে শুরু করে দেয়, তাকে একবার দুই হাত দিয়ে মানে বন্দি করে রাখে দুই হাতের মাঝখানে। তখন সেখানে আদিত্য বলতে লাগে আপনি বলুন আপনি কাকে মনে জায়গা দিয়েছেন, প্লিজ বলুন আপনি কাকে জায়গা দিয়েছেন। তখন সুদীপা একবারে বলতে লাগে ওই বড় মা। তখন আদিত্য তাকে ছেড়ে দেয়, বলতে লাগে বড় মা এই কই বড় মা কই। তখন সুদীপা বলতে লাগে কই আমি কি বলেছি বড় মা আসতে পারে। তখন সেখানে আদিত্য বলতে লাগে বাহ এই সুদীপা শোনো। সুদীপা তখন দৌড়ে একেবারে বারান্দার করিডোরে চলে আসে। আর বারান্দার করিডোরে আসতে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র একেবারে ঘরে ঢুকে গেছে এবং পরমা জোরে চিৎকার করতে লাগে অভ্র দরজাটা খোলো, তুমি বোঝার চেষ্টা করো, অভ্র দরজাটা খোলো। কিন্তু অভ্র দরজাটা খুলতে চায় না। তখন সেখানে পরমা প্রচন্ড চিৎকার করতে শুরু করে দেয়। এদিকে সুদীপা আর আদিত্য বেরিয়ে এসে সুদীপা বলতে লাগে কি ব্যাপার, দাদা কেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিল আর পরমা কেন বাইরে রয়েছে, কি হয়েছে পরমা তখন একেবারে জোরে চিৎকার করতে লাগে। একটু আগে সঞ্চয়িতার মনের মধ্যে সুদীপার নামে বিষ ঢুকিয়েছে, তখন বলতে লাগে তোমার কি বলো তো সুদীপা, তোমার কি
তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না সুদীপা, তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না। তুমি কেন বলো তো এরকম করছো? তুমি মহান হয়েছো তাই না, তুমি বড় মাকে বাঁচিয়ে মহান হয়েছো, আমার চোখে তুমি মহান হতে পারবে না, আমার চোখে তুমি মহান হতে পারবে না। এই বলে সুদীপাকে যা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয়। তোমার আদিত্য বলতে লেগে, বড় মা তোমাকে আমি সাফ একটা কথা বলে দিই, আমার স্ত্রীকে নিয়ে তুমি কোনো বাজে মন্তব্য করবে না, আমার স্ত্রীর সঙ্গে জোরে উঁচু করে গলা চিৎকার করে কথা বলবে না। এমন সময় সেখানে অভ্র বেরিয়েছে বলতে লাগে, এই কি ব্যাপার না, আমার স্ত্রীর সামনে আদিত্য তোর তো বড় ইয়ে হয়ে গেছে, তুই আমার স্ত্রীর ওপরে কেন চড়া মেজাজ হচ্ছিস, তুই কেন আমার স্ত্রীর ওপরে বকাঝকা করছিস, একদম আমার স্ত্রীর ওপরে কোনো বকাঝকা করবি না। তখন সেখানে সুদীপা বলতে, থামুন থামুন, আরে কেন বলেন তো ভাই ভাই ঝগড়া ঝামেলা করছেন, আমরা দুজন বাইরের মেয়ে, আমরা দুজনের বিষয়টা আমরা বুঝে নেবো, পরমার সঙ্গে কি হয়েছে, পরমা আমাকে কি বলতে চায়, আমি পরমাকে কি বলতে চাই, সবগুলো আমাদের মধ্যে হবে, আপনার ভাই ভাই কেন বলেন তো ঝগড়া করছেন। তখন পরমা বলতে লাগে, হ্যাঁ সুদীপা তুমি ঠিক বলেছো, সুদীপা তুমি একটু এসো তো আমার সঙ্গে ভেতরে যাই। এই বলে সুদীপা ঘরের মধ্যে ঢুকে যায়, আর এদিকে দুই ভাই একেবারে ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, বলো পরমা তোমার কি বলতে চাই। তখন পরমা বলতে লাগে, আচ্ছা সুদীপা তোমাকে না আমি বিশ্বাস করেই উঠতে পারছি না, তোমাকে একদমই বিশ্বাস করতে পারছি না। তখন সুদীপা বলতে লাগে, কেন বলো তো তুমি বিশ্বাস করতে পারছো না। তখন পরমা বলতে লাগে, আসলে তুমি কি বলো তো, তুমি কি, তুমি যে কাজগুলো করছো, তুমি যে আমাকে হেল্প করছো, বড়মাকে হেল্প করছো, তুমি কি সবার চোখে মহান হওয়ার জন্য করছো, আমার না বিশ্বাসই হচ্ছে না। তখন সুদীপা বলতে লাগে, দেখো পরমা তুমি সব ভুল ভাবছো, আমি বিশ্বাস করো এরকম কোনো করছি না, এসব কিছুই করছি না। পরমা বলতে লাগে, তুমি অভিনয় করছো, হয়তো তুমি অভিনয় করছো। তখন সুদীপা বলতে লাগে, দেখো পরমা তোমার ভাবনাটা একেবারেই ভুল, আমি কোনো অভিনয় করছি না, বিশ্বাস করো পরমা, বিশ্বাস করো। তখন পরমা বলতে লাগে, তুমি মনে আমাকে ভুল বুঝছো, আমাকে মনে ভুল বুঝছো, তুমি আমাকে মনে ভুল বুঝছো। আসলে সুদীপা বিশ্বাস করার চেষ্টা করো, আমি কিন্তু তোমার এবং আদিত্যের মাঝখানে আমি ঢুকতে চাই না, বিশ্বাস করো, সে আগে হয়েছিল এক রকমের ঘটনা, সে হয়েছিল এক রকমের, সেটা মিথ্যা নয়, সেটা সত্যি ছিল, কিন্তু এখন যে সিচুয়েশন রয়েছে, সত্যি কথা বলছি সুদীপা, আমি আর তোমার আদিত্যের মাঝখানে আমি আসতে চাই না, বিশ্বাস করো আমি আসতে চাই না। সুদীপা তখন বলতে লাগে, দেখো আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছিল, বিয়েটা হয়েছিল, সেটা বিভিন্ন সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাকে বাধ্যতামূলকভাবে ফোর্সের মাধ্যমে আমাদের বিয়েটা হয়েছিল, ঠিক আছে, কিন্তু যদি কোনোদিন আমাদের বিয়েটা পূর্ণতা পায়, তুমি কেন পরমা এই পৃথিবীর কেউ আমার এবং মিস্টার চৌধুরীর মধ্যে আসতে পারবে না, কোনো পৃথিবীর কারোর সাধ্য নেই আমার আর মিস্টার চৌধুরীর মাঝখানে আসার। এমন সময় পরমা খাটের উপরে বসে পড়ায়, মনে মনে ভাবতে লাগে, সুদীপা তোমার মধ্যে এত বড় আত্মবিশ্বাস, এত মনের জোর, আমি কি অভ্রকে নিয়ে এরকম মনের জোর দেখাতে পারবো না, আমি দেখাতে পারবো না, আমি মনে হয় সত্যিই দেখাতে পারবো না, কিন্তু আমি নিজের জন্য কিছু করতে পারি, আমাকে নিজের জন্য কিছু করতে হবে, আমাকে নিজের জন্য কিছু করতে হবে। এদিকে সুদীপা দাঁড়িয়ে থাকে, বলতে থাকে, পরমা তোমার ভাবনাগুলো সব ভুল, পরমা তুমি বিশ্বাস করার চেষ্টা করো, তুমি যেগুলো বুঝছো সেগুলো একেবারে ভুল হয়ে যাচ্ছে, একদম সেগুলো ভুল। তখন পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সে কি করবে, সে কি বুঝবে, সে কিছুই বুঝতে পারছে না। পরমা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে এবং মনের গভীরে হারিয়ে যাচ্ছে। আর এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে আদিত্য আবারও কিন্তু সুদীপার উপরে, মানে সুদীপাকে আবারও চেপে ধরে যায়, বলতে লাগে, সুদীপা বলো ওই কথাটা বলো, তুমি মনে কার জায়গা দিয়েছো, তোমার মনের মধ্যে কার জায়গা দিয়েছো। তখন এরকম একটা সিচুয়েশন বড়মা দেখে ফেলে, বড়মা তখন চিৎকার করতে লাগে, কি ব্যাপার আদিত্য, তোমার একটা মান সম্মান লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, একেবারে তুমি যা চাই করো। তখন আদিত্য বলতে লাগে, বড়মা তুই বোঝার চেষ্টা করো, আমি বুঝতে পারিনি। তখন বড়মা বলতে লাগে, যা হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার তো ল্যান্ডলাইনে একটা ফোন এসেছিল, ফোনটা দেখো তো কে করেছিল। তখন আদিত্য সেই ফোনটা ধরতে কিন্তু অবাক হয়ে যায়, ওই থেকে থানা থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোন একটা গুরুত্বপূর্ণ মেসেজ চলে এসেছে, হয়তো কুন্তলা আবার ধরা পড়েছে বা কুন্তলা পালিয়ে গেছে, সেই বিষয়টা কিন্তু ফোনে এসেছে। তখন আদিত্য অবাক হয়ে তাকিয়ে রয়েছে এবং বাড়ির প্রত্যেকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আদিত্যের মুখের দিকে। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন হতে চলেছে, তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।